গ্যাসের জগৎটা কিন্তু বেশ মজার, তাই না? মানে জিনিসটা দেখা যায় না, কিন্তু তার চাপটা ঠিকই টের পাওয়া যায়। তাপ দিলে বেড়ে যায়, আবার চাপ দিলে কেমন ছোট হয়ে আসে। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারগুলোর একদম গভীরে যাব। দেখব যে এইসব আচরণের পেছনের আসল কারণটা কি। একেবারে সহজ করে ধাপে ধাপে সব কনসেপ্ট পরিষ্কার করে ফেলব। তো চলুন একদম বেসিক একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের চারপাশে যে বাতাস মানে বায়ু, সেটার চাপ আমরা ফিল করি কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গ্যাসের খুব সাধারণ কিছু আচরণের মধ্যেই। দেখুন, যে কোনো কিছুকে যদি বুঝতে হয় তাহলে আগে তাকে মাপতে পারতে হবে। গ্যাসের বেলায় আমরা মূলত তিনটে জিনিস মাপতে পারি। একটা হলো তার চাপ বা প্রেশার, আরেকটা হলো আয়তন বা ভলিউম, আর সবশেষ হলো তাপমাত্রা বা টেম্পারেচার। গ্যাসের সব রহস্য কিন্তু এই তিনটে জিনিসকে ঘিরেই। আর বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন কি, এই যে চাপ, আয়তন আর তাপমাত্রা, এদের মধ্যে দারুণ একটা সম্পর্ক আছে। মানে একটাকে যদি পাল্টানো হয়, অন্যটাও ঠিক পাল্টে যায়। এই সম্পর্কগুলোকেই তিনটে খুব সহজ সূত্রে ফেলা হয়েছে। চলুন একটা একটা করে দেখি আর পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে ফেলি। তো সবার আগে আসে বয়েলের সূত্র। এটা কি বলে? খুব সোজা। যদি তাপমাত্রা ফিক্স থাকে, তাহলে একটা গ্যাসকে যত চাপ দিয়ে ছোট করতে চাওয়া হবে, তার ভেতরের চাপও ঠিক ততটাই বেড়ে যাবে। একদম একটা স্প্রিংকে চেপে ধরার মতো ব্যাপার, তাই না? এই গ্রাফটার দিকে একবার তাকান, কি দারুণভাবে সম্পর্কটা ফুটিয়ে তুলেছে। দেখছেন রেখাটা কেমন বাঁকা হয়ে নিচের দিকে নামছে? এর মানে কি? এর মানে হলো একদিকে যখন আয়তন বা ভি কমছে, ঠিক তখনই আরেকদিকে চাপ বা পি হু হু করে বেড়ে যাচ্ছে। এই যে উল্টো সম্পর্ক, একেই আমরা বলি ব্যস্তানুপাতিক। আর এটা কিন্তু আমরা বাস্তবেও দেখি। ভাবুন তো, কোনো ডুবুরি যখন পানির অনেক নিচে থাকে, তখন তার মুখ থেকে বের হওয়া বাতাসের বুদবুদগুলো ছোট থাকে। কেন? কারণ সেখানে পানির চাপ অনেক বেশি। কিন্তু ওই বুদবুদটা যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে, চারপাশের চাপ কমে যায় আর বুদবুদটাও ফুলে বড় হতে থাকে। আচ্ছা, বয়েলের সূত্র তো গেল। এরপর হলো চার্লসের সূত্র। এটা আরও সহজ। এখানে বলা হচ্ছে চাপটাকে যদি আমরা স্থির রাখি, তাহলে গ্যাসকে গরম করলেই সেটার আয়তন বাড়বে। মানে সোজা কথায় তাপমাত্রা বাড়ালে গ্যাস ফেলতে শুরু করবে। আর এই গ্রাফটা দেখুন, একদম স্ট্রেট লাইন। এর মানে কি? এর মানে হলো তাপমাত্রা আর আয়তনের সম্পর্কটা একদম সরাসরি। মানে তাপমাত্রা যতটুকু বাড়বে, আয়তনও ঠিক ততটুকুই বাড়বে। হট এয়ার বেলুন দেখেছেন তো? ওটা কিন্তু ঠিক এই নিয়মেই কাজ করে। ভেতরের বাতাস গরম করা হয়, আয়তনে বাড়ে, হালকা হয়ে যায়, আর বেলুনটা তরতর করে উপরে উঠে যায়। ওকে, ৩ নম্বর সূত্রটা হলো চাপের সূত্র। এবার একটা অন্য সিনারিও ভাবুন। ধরুন গ্যাসটাকে একটা বন্ধ বাক্সে আটকে রাখা হয়েছে, মানে তার আয়তন বাড়ার কোনো সুযোগ নেই। এখন যদি তাকে গরম করা হয়, কি হবে? সোজা ব্যাপার, ভেতরের চাপ বাড়তে শুরু করবে। আরে, আমাদের বাড়ির প্রেসার কুকার তো ঠিক এভাবেই কাজ করে। তো আমরা এই যে তিনটা আলাদা আলাদা সূত্র দেখলাম, বয়েল, চার্লস আর চাপের সূত্র, এই সবগুলোকে একসাথে মিলিয়ে কিন্তু একটা মাস্টার ফর্মুলা বানানো যায়। আর সেটাই হলো আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। দারুণ ব্যাপার হলো এই একটা সমীকরণ দিয়েই গ্যাসের চাপ, আয়তন আর তাপমাত্রার সব রকম সম্পর্ক ব্যাখ্যা করে ফেলা সম্ভব। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই সমীকরণটা তো আমাদের বলছে যে কি ঘটবে, কিন্তু এটা তো বলছে না যে কেন ঘটবে। মানে গ্যাসের ভেতরে এমন কি হচ্ছে যে তাপ দিলে চাপ বেড়ে যাচ্ছে বা চাপ দিলে আয়তন কমে যাচ্ছে? এই কেনর উত্তরটা খুঁজতে হলে আমাদের এবার আরও গভীরে একদম অণু পরমাণুর জগতে ঢুকতে হবে। তো চলুন এবার আমরা খালি চোখের দুনিয়া থেকে বেরিয়ে গ্যাসের অণুর জগতে একটা ডুব দিই। দেখব যে আণবিক লেভেলে আসলে কি খেলাটা চলছে। দেখুন, গ্যাসের গতিতত্ত্ব বলছে গ্যাস আসলে আর কিছুই না, এটা হলো কোটি কোটি ক্ষুদ্র কণার একটা বিশাল জটলা। আর এই কণাগুলো কিন্তু স্থির নয়। একটা পাত্রের মধ্যে ওরা সারাক্ষণ উন্মাদের মতো ছোটাছুটি করছে, নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, আবার পাত্রের দেয়ালেও গিয়ে ধাক্কা মারছে। এই পুরো তত্ত্বটা কয়েকটা সহজ ধারণার উপর দাঁড়িয়ে আছে। যেমন ধরে নেওয়া হয় এই কণাগুলো এতই ছোট যে ওদের নিজেদের কোনো সাইজ নেই, আর ওদের ধাক্কাধাক্কিতে কোনো শক্তিও নষ্ট হয় না। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা কি জানেন? গ্যাসের চাপ। ওই যে আমরা প্রেশার ফিল করি, সেটা আসলে আর কিছুই না, এই কোটি কোটি কণার দেয়ালে অবিরাম ধাক্কা দেওয়ারই ফল। এখন আমরা আসছি সবথেকে গুরুত্বপূর্ণ কানেকশনটাতে। আমরা যে বলি তাপমাত্রা, সেটার সাথে এই ছোটাছুটি করা কণাগুলোর এনার্জির সম্পর্কটা ঠিক কী? এই সমীকরণটা একটা অসাধারণ সত্যি আমাদের সামনে নিয়ে আসে। এটা বলছে একটা গ্যাসের তাপমাত্রা সরাসরি নির্ভর করে তার ভেতরের অণুগুলোর গড় গতিশক্তির ওপর। মানে ব্যাপারটা খুবই সিম্পল, অণুগুলো যত জোরে দৌড়াবে, গ্যাসের তাপমাত্রাও তত বেশি হবে।
তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? আমরা যেটাকে গরম বা ঠান্ডা হিসেবে ফিল করি সেটা আসলে আর কিছুই না, কোটি কোটি অদৃশ্য কণার ছোটাছুটির এনার্জি। ভাবা যায়? কি অবাক করা একটা ব্যাপার। আচ্ছা, তো আমরা গ্যাসের বড় স্কেলের জগৎ থেকে শুরু করে তার অণুর জগৎ পর্যন্ত দেখে এলাম। চলুন এবার এই পুরো জ্ঞানটাকে একটা খুব পরিচিত প্রতিদিনের একটা ঘটনায় কাজে লাগাই, যেমন বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি। এইটা বুঝতে গেলে আগে আমাদের শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট জিনিসটা কি সেটা জানতে হবে। দেখুন, বাতাস কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্প ধরে রাখতে পারে। শিশিরাঙ্ক হলো ঠিক সেই টেম্পারেচারটা যখন বাতাস জলীয় বাষ্পে একেবারে কানায় কানায় ভর্তি হয়ে যায়। এর থেকে এক ফোঁটাও বেশি বাষ্প সে আর রাখতে পারে না, তখন সেটা তরল পানিতে পরিণত হতে শুরু করে। ব্যাপারটা একটা গল্পের মতো করে ভাবা যেতে পারে। ধরুন, দিনের বেলা গরম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঘুরে বেড়াচ্ছে। এবার রাত হল, তাপমাত্রা কমতে শুরু করল। তাপমাত্রা কমার সাথে সাথে বাতাসের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতাও কমে আসতে থাকে। একসময় তাপমাত্রা যখন ওই শিশিরাঙ্কে নেমে আসে, তখন বাতাস আর অতিরিক্ত বাষ্প ধরে রাখতে পারে না। সেই বাষ্পই জমে গিয়ে শিশির বা কুয়াশা তৈরি করে। আর ঠিক এই কনসেপ্ট থেকেই আসে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির ধারণা। এটা আসলে একটা পার্সেন্টেজ। এটা আমাদের বলে যে বাতাস তার সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতার ঠিক কত শতাংশ এখন পূরণ করে রেখেছে। যেমন আমরা যখন আবহাওয়ার খবরে শুনি যে আর্দ্রতা ৯৫%, তার মানে হলো বাতাস তার সর্বোচ্চ ক্ষমতার প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে, আর একটু হলেই জলীয় বাষ্প জমতে শুরু করবে। আর এই যে ছবিটা, এটা আজকের পুরো আলোচনাটাকে এক কথায় প্রকাশ করে দিচ্ছে। দেখুন, একদিকে আছে ম্যাক্রোস্কোপিক জগৎ, মানে যা আমরা বাইরে থেকে মাপতে পারি, যেমন গ্যাসের সূত্রগুলো। আর অন্যদিকে আছে মাইক্রোস্কোপিক জগৎ, মানে সেই সব ঘটনার পেছনের আসল কারণ, অণুগুলোর ছোটাছুটি। দুটো আসলে একই মুদ্রার এপিটোপিট। তো আমরা এতক্ষণ ধরে আদর্শ গ্যাসের একটা দারুণ মডেল দেখলাম, যেখানে সবকিছু খুব সুন্দর নিয়ম মেনে চলছে। কিন্তু একটা শেষ প্রশ্ন, বাস্তব দুনিয়ার গ্যাসগুলো কি সবসময় এত নিখুঁতভাবে এই নিয়ম মেনে চলে, নাকি খুব বেশি চাপ বা খুব কম তাপমাত্রায় ওদের আচরণের নতুন কোনো চমক দেখা যায়?